2024 সালে সংঘটিত প্রত্যেকটা ঘটনার সাথেই কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন যে হত্যাকাণ্ড এই শব্দটা একদম ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের প্রত্যেকটি শ্রেণী পেশা মানুষ সেখানে সম্পৃক্ত হয়েছে। শিক্ষার্থী থেকে শুরু করে রিক্সা চালক, ভ্যান চালক প্রত্যেকটি মানুষ সেই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। 2024 সালের 31 জুলাই আমার সাথে ঘটনাটা ঘটেছিল এবং আপনারা সোশ্যাল মিডিয়ায় যে ছবিটা এখন দেখছেন বা সারা বাংলাদেশের মানুষ যে ছবিটাকে খুব আপন করে নিয়েছে, নিজেদের মনে করে নিয়েছে, সেই ছবিটা 2024 সালে 31 জুলাইয়ের মার্চ ফর জাস্টিস কর্মসূচি থেকে আমার সাথে এই ঘটনাটা ঘটে। 5 তারিখ যখন এই কোটা সংস্কার আন্দোলনটা শুরু হয়, 5 থেকে 10 তারিখ পর্যন্ত আমি অবজারভেশন করছি যে আসলে এটা কি সত্যিই কোটা সংস্কার আন্দোলন আমাদের পক্ষ থেকে হচ্ছে নাকি সরকারের কোনো একটা কূটকৌশল হতে পারে। যখন বুঝতে পারলাম না যে এটা আমাদেরই আন্দোলন এবং আমাদেরই সংগ্রাম, এইটা পুরো বাংলাদেশের মানুষের সংগ্রাম, তখন আমরা সেখানে অংশগ্রহণ করেছি এবং অংশগ্রহণ করে পরবর্তী 5ই আগস্টের মতো ঘটনা ঘটাতে পেরেছি। স্বৈরাচার ফ্যাসিস্ট শাসন আমলকে আমরা বিদ্যাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশে একটি সুশৃঙ্খল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছি। তবে প্রতিষ্ঠা পূর্ণাঙ্গভাবে হয় নাই। আমরা যেটা চেয়েছি সেটা আসলে এখনও অধরা রয়ে গিয়েছে। আমরা 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে লড়াই করেছি আমাদের দেশেরই একজন শাসকের বিরুদ্ধে, যিনি আপাতমস্তক একজন মানুষ এবং একই সাথে তিনি বাংলাদেশের এই বাংলাদেশি হিসাবে নিজেকে পরিচিত করে এবং গর্ববোধ করে। তেনার বাবারও কিন্তু অনেক ইতিহাস রয়েছেন, যদিও আমরা এখন সময়ের পরিপ্রেক্ষিতে সময়ের পরিবর্তিত সময়ে আমরা কটূক্তি করছি বা অসদাচরণ করছি, কিন্তু এটাও সত্য যে সেই মহান ব্যক্তির একজন কন্যা হয়ে তিনি আমাদের সাথে যেটা করেছেন, আমাদের এই দেশের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে জনগণের সাথে এই যে মানুষগুলোর সাথে যে হত্যাযজ্ঞ, নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছেন, সেটি আসলে নিন্দনীয়। শুধু নিন্দা করলেই নিন্দার মধ্য দিয়ে শেষ হয় না, এটি আসলে গুরুতর একটি অপরাধ হিসাবে বিবেচিত হওয়ার কথা। ওই সময়টা এমন ছিল যে আপনি হেরে যাচ্ছেন, আপনার কাছে মনে হচ্ছে যে আপনি এই বুঝে আপনি মৃত্যু করে ঢলে পড়বেন, কারণ ওই সময়টা এমনই আতঙ্কিত ছিল। আমরা খেতে পারিনি, আমরা ঘুমাতে পারিনি, আমরা অজস্র দিন না ঘুমিয়ে পলাতক ছিলাম এবং বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে আমাদের মতো যতগুলো মানুষ ছিল, যতগুলো সংগ্রামী জীবন ছিল, যতগুলো বিপ্লবী মানুষ ছিল, মুখ ছিল, তারা সকলেই এই ধরনের ঘটনার সাক্ষী। এবং আমার আসলে জুলাই থেকে কোনো কিছু পাওয়ার নাই, জুলাই থেকে আমি কোনো কিছু আশাও করি না বা আমার আশা বা চাওয়ার কিছু নাই। তবে আক্ষেপ এবং আফসোসের বিষয় হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা চেয়েছি বিচার হোক, বিচার করে তার কার্যকর ভূমিকা বা কার্যকর ফলাফল আমরা দেখতে চেয়েছি। একবার কিন্তু আমাদের 19 জুলাই কিন্তু আমাদের সমন্বয়করা আন্দোলন বন্ধ ঘোষণা করেছিল, কিন্তু আমরা সেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণাটি প্রত্যাখ্যান করে আমরা আন্দোলন চালিয়ে গিয়েছি। তো আমরা যেই পদ্ধতি অবলম্বন করেছি সেটা হচ্ছে মূলত একজন আরেকজনের কাছে তথ্য পৌঁছাইতাম, নিজে হেঁটে গিয়ে পায়ে হেঁটে গিয়ে তথ্য দিতাম যে তুমি যখন ওইদিকে যাবা তখন এই তথ্যটা তাকে দিয়ে দিও বা অথবা তার পাশে অমুক ব্যক্তি তাকে দিয়ে দিও। এভাবেই আমাদের আন্দোলন সংগ্রামটা চলমান ছিল এবং 31 জুলাইয়ের পর যখন 5 আগস্ট পর্যন্ত ওই সময়টাতে কারোর সাথে আমরা যোগাযোগ করতে পারিনি, আমাদের সাথে বিশেষ করে কারোর সাথে যোগাযোগ হয়নি। আমরা নিজ তাগিদে নিজের উদ্যোগেই আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। আমরা যেই বাংলাদেশ চেয়েছি সেই বাংলাদেশ আমরা পাইনি, অর্থাৎ কাঙ্ক্ষিত বাংলাদেশটা পাইনি। আমরা চেয়েছি স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে। স্বপ্নের সোনার বাংলায় সকল মতের মানুষকে আমরা সম্মান করব, সকল ধর্মের মানুষকে আমরা তার ধর্মীয় অধিকারটুকু দেব এবং তার মত প্রকাশের স্বাধীনতা দেব। কিন্তু আমরা দেখেছি আমরা মত প্রকাশের স্বাধীনতা এতই বেশি পাচ্ছি যে কেউ জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়েও কটূক্তি করছে, আবার সেই ব্যক্তি ওই জায়গায় গিয়েও অপমান অপদস্থ হচ্ছে। তো আমরা আসলে এই বাংলাদেশ চাই না। আমরা চেয়েছি আমরা একে অপরের সমালোচনা করব, তবে সেটা যেন গ্রহণযোগ্য সমালোচনা হয়। একই সাথে আমরা চেয়েছি শ্রমকর্ম পেশার মানুষের ক্ষমতা, কর্তৃত্ব, অধিকার এই তিনটা প্রতিষ্ঠা করতে। একই সাথে চেয়েছি বাংলাদেশে একটি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠিত হবে, যেখানে উচ্চ শ্রেণী এবং উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ গঠিত হবে, যেখানে উচ্চকক্ষে আমাদের সাধারণ মানুষদের প্রতিনিধিত্ব থাকবে, নিম্নকক্ষে সাধারণ মানুষের ভোটে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিত্ব থাকবে। তো আমরা আসলে আমাদের সেই স্বপ্নের সোনার বাংলা আর যে স্বপ্ন দেখেছি সেটা বাস্তবায়িত হয়নি। আমি জানি না অদূর ভবিষ্যতে হবে কিনা, তবে আমাদের সংগ্রাম, আমাদের লড়াই চলমান থাকবে ইনশাল্লাহ। দেখুন, জুলাই গণঅভ্যুত্থান ঘটেছে 36 দিনে এবং 36 দিনের 36টা ঘটনা প্রত্যেকটা এই দেশের মানুষের সাথে রিলেটেড। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখেছি আমাদের যেই সমন্বয়কদের যে একটা দৌড়ঝাঁপ ছিল, সচিবালয় থেকে শুরু করে মন্ত্রীপাড়া এবং মন্ত্রীপাড়া থেকে শুরু করে সচিবালয়, তারা যেভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছে এবং এক একজন অর্থবিত্তের দিক থেকে অনেক আগে গেছে, তখন মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে, ক্ষোভ জাগতেই পারে। সুতরাং এটি মানুষের ফ্যাসিস্টের শাসনামলের যে ক্ষোভ, সেই ক্ষোভেরই একটা বহিঃপ্রকাশ ধরে নিতে পারি আমরা। আসলে মানুষকে আমরা যে স্বপ্ন দেখিয়েছি সেটা বাস্তবায়িত হয়নি বলেই মানুষের এই নেগেটিভ
যে চিন্তাধারা সেটা আসছে, মানুষের যে ক্ষোভ সেটা আসছে। জুলাই গণঅভ্যুত্থান কিন্তু মানুষকে বলেছে যে আমরা আমাদের এই একেবারে শাসন ব্যবস্থাকে ঢেলে সাজাবো, আইন ব্যবস্থাকে ঢেলে সাজাবো, বিচার বিভাগকে আমরা স্বাধীন করে দেব, পুলিশ প্রশাসনকে আমরা নতুন করে সাজাবো। কিন্তু আমরা পারছি না, পারিনি। তো সে জায়গায় মানুষের নেগেটিভ ইমপ্যাক্ট আসাটা একদমই স্বাভাবিক, এবং তাদের যে ক্ষোভ সেটাও স্বাভাবিক, এবং তাদের এই ক্ষোভকে সম্মান জানানো উচিত। আমার মতে আমাদের যারা সমন্বয়ক আছেন, ছিলেন, এবং যারা নতুনভাবে নিজেদেরকে পরিচিত করছেন, তাদের উচিত এই দেশের মানুষের কাছে করজোর করে ক্ষমা চাওয়া এবং তাদের কাছে সহজ সরল স্বীকারোক্তি দেওয়া যে আমরা আসলে জুলাইয়ের মাধ্যমে গড়ে ওঠা যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়িত করতে পারিনি, আমরা তার জন্য ক্ষমা প্রার্থী, আমাদেরকে ক্ষমা করবেন। একই সাথে আমাদেরকে আরেকটু সুযোগ দিবেন যেন আমরা স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারি। তাই আমরা আপনাদের সকলকে আমাদের সাথে চাই।